দিল্লিতে মোহনলালের খুব হ্যাপি একটা ফ্যামিলি ছিল। মোহন নিজের স্ত্রী আর 2 ছেলের সাথে বাস করত। 10 বছর বয়সের বড় ছেলে মোহন আর 8 বছর বয়সের ছোট ছেলে রোহন। একদিন রাতে মোহনলালের স্ত্রী যখন প্রতিবেশীদের বাড়িতে কীর্তনে গিয়েছিল, তখনই মোহনলাল ছেলেদের বলল, রোহন, মোহন, তোরা খেয়ে নে বাবা, অনেক রাত হলো যে, তোদের মায়ের আসতে দেরি হবে। কিছুক্ষণ পর ওদের মা বাড়িতে চলে আসে। তুমি এত দেরিতে কেন ফিরলে মা? আমার আর ভাইয়ের যে খিদে পেয়েছে। তো বাবারা, তোরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে পারতিস তো। মা, তুমি তো ভালো করেই জানো যে আমি আর ভাই তোমাদের ছাড়া খেতে পারি না, তাও তুমি জেনে শুনে এসব বলছো। ক্ষমা করে দে বাবা, চল চল খাবি চল। এরপর মোহন আর রোহন তার মা বাবার সাথে বসে খাবার খায়। ওদের পরিবারের এটাই নিয়ম ছিল যে সবাই একসাথে বসেই খাবার খাবে। আস্তে আস্তে ছেলেরা বড় হয়ে গেল। বড় ছেলে মোহন একটা বড় প্রাইভেট কোম্পানিতে জব পেয়ে গেল, ছোট ছেলে রোহনও একটা কোম্পানিতে জব পেয়ে গেল। এরপর একদিন ওর মা বাবা নিজেদের মধ্যে কথা বলছিল, আমাদের ছেলেরা এখন বড় হয়ে গেছে আর নিজের পায়ে দাঁড়িয়েও গেছে, তাই ভাবছি এবার ওদের বিয়ে দিয়ে দিই। এই কথা শেষ করতে না করতেই ঠাকুরমশাই ওখানে চলে আসেন। উনি 2টো মেয়ের ছবি টেবিলে রাখেন আর বলেন, আমিও সেই সুযোগেই ছিলাম যে আপনাদের ছেলেদের বিয়ে করাবো। এই দেখুন, 2 আপন বোন, খুব ভালো মেয়ে ওরা। আমি বলছি কি একই মণ্ডপে 2টি ছেলের বিয়ে দিয়ে দিন। হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি কিন্তু সম্বন্ধগুলো ভালোই দেখেছেন। 2 আপন বোন একবারেতেই বিয়ে করে এলে বোনেদের মধ্যে আর ঝগড়াও হবে না। তবে ছেলেদের ভরসা নেই। আমি আমার ছেলেদের একদম পাল্টাতে দেব না, পুরো কন্ট্রোলে রাখবো। পরের দিন মোহনলাল তার পরিবার আর ঠাকুরমশাইকে নিয়ে মেয়েদের বাড়িতে চলে যান। 2 বোন রাগিনী আর রাধিকা খুবই সংস্কারী মেয়ে ছিল, আর তার সাথে খুব সুন্দরীও। আর সব কথা পাকা হলে কিছুদিনের মধ্যেই মোহন আর রাধিকার মধ্যে বিয়ে হয়, আর রোহন আর রাগিনীর মধ্যে বিয়ে হয়ে যায়। প্রথম রান্নাঘরে 2 বউ মিলে রান্না করে। মা, বাবা, খাবার রেডি, তোমরা খাবারটা গরম থাকতে থাকতে খেয়ে নাও। ওরা ফোন করলো যে ওদের আসতে অনেকটাই দেরি হবে। বৌমারা, প্রথম কথা, তোমাদের ঘুমটা দিয়েই থাকতে হবে। একলা থাকলেও ঘুমটা দিয়েই থাকতে হবে। আর দ্বিতীয় কথা, আমরা যদি আগে খেয়ে নিই তো তোমাদের স্বামীরা তোমাদেরকেই কথা শোনাবে, কারণ ছোট থেকেই ওদের এই অভ্যাস যে ওরা আমাদের দুজনকে বাদ দিয়ে কখনো খাবার খায় না। এই শুনে দুজনেই ঘুমটা দিয়ে দিল। না না মা, ওরাই ফোন করে আমাদের বলল যে মা বাবাকে খেতে দিয়ে দাও, আমাদের আসতে দেরি হবে। এই কথা শুনে শাশুড়ি মায়ের ধাক্কা লাগলো, আর উনি বললেন, বিয়ের আগে আমরা যদি কোথাও যেতাম তাহলে আমাদের ছেলেরা আমাদেরকে বাদ দিয়ে কখনো খাবার খেত না, তাই আমাদের উচিত ছেলেদের জন্য অপেক্ষা করা, ওরা এলেই আমরা খাবো। এই শুনে মুখ বাঁকিয়ে বউরা নিজেদের ঘরে চলে গেল। তারপর রাতে 2 ছেলে বাড়ি ফিরলে সবাই একসাথে বসে খাবার খায়। খাবার খাওয়ার পর যে যার ঘরে। কি হলো রাধিকা, মুখ ভার করে বসে আছো? তোমরা 2 ভাই ছোট বাচ্চা নাকি? কত কষ্ট করে আমি রান্নাটা করেছিলাম, ভেবেছিলাম ঘরেতে বসে এক থালাতেই দুজনে খাবারটা খাবো। তুমি একগাল আমাকে খাওয়াবে, আমি একগাল তোমাকে খাওয়াবো। মা বাবার জন্য সব শেষ হয়ে গেল, ওরা বাচ্চা নাকি? তার উপর আমাদের ঘোমটা দিয়ে থাকতে বলেছে। এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে তুমি মুখ গোমরা করে বসে আছো? ঠিক আছে, কাল তুমি খাবারটা ঘরে নিয়ে এসো, আমি কোনো না কোনো বাহানায় ঘরে এসেই খাবো। আর ঘোমটা দিলে সমস্যা কোথায়? আর অন্যদিকে অন্য ঘরে রাগিনী আর রোহন এইসব নিয়েই কথা বলছিল। পরের দিন রাগিনী খাবার এনে টেবিলে রেখে দেয়। ওখানে ও শ্বশুর শাশুড়ি বসেছিল। বাবা, মা, মোহনের আসতে আজকে দেরি হবে, ও বলেছে তোমাদেরকে খাবারটা দিয়ে দিতে। এবার যদি তোমাদের আমরা খাবারটা না দিই তো ও এসে রাগারাগি করবে। প্রথম কথা, ঘোমটাটা একটু নিচে করো, নিচে। আর মোহন কোনো রাগটা কিছুই করবে না, ওকে আমি বুঝিয়ে দেব। যতই সে বাইরে থেকে খাবার খেয়ে আসুক না কেন, আমাদের সাথে বসে ও খাবার খাবেই। আবার রাধিকার রাগ হয়ে গেল। রাতে মোহন যখন বাড়ি ফিরল তখন সবাই খাবার টেবিলেই বসেছিল। রোহন আর ওর বউও ওখানেই ছিল। মা, আমি রাধিকাকে বলেছিলাম যে তোমাদের দুজনকে খাবারটা দিয়ে দিতে। আরে কোম্পানির একটা পার্টি ছিল, তাই ওখানেই খেয়ে দিয়ে এসছি, আমার পেটে আর খিদে নেই। কিন্তু বাবা, বিয়ের আগেও তো তোর কোম্পানিতে পার্টি হতো, তুই খেয়ে আসতি, তারপরও তো আমাদের সাথে এসে একগাল খেতিস। বস না, খেয়ে নে না। বাবা শোনো, এখন আমি আর বাচ্চা নই, আর এমনিতে আমার পেটে গ্যাস হচ্ছে, না না আমি খেতে পারবো না। এই বলে মোহন নিজের ঘরে চলে গেল। বৌদি, তুমি এসো না, আমাদের সাথে বসে খাবে। ছেড়ে দাও, দাদার হয়তো আজকে মুড নেই। না ঠাকুরপো, আজকে তো আমার উপোস আছে, তোমরা খেয়ে নাও, আমি ঘরে যাচ্ছি। এই বলে রাধিকা নিজের ঘরে চলে যায়। অন্যদিকে ও শ্বশুর শাশুড়ির দুঃখ হয়। কি গো, তুমি না সবাইকে পর্দাতে রাখবে, দেখতে পাচ্ছ তো
বাড়িতে কিন্তু আরেকটা পর্দা তৈরি হচ্ছে। অন্যদিকে রাধিকার মোহন একই থালায় দুজন দুজনকে খাবার খাওয়াচ্ছিল। কি জানেমান, এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ, এবার আমি খুব খুশি। আর শ্বশুর শাশুড়িকে তো একটু বুঝতে হবে যে বিয়ের পর বাচ্চাদেরকে একটু স্পেস দিতে হয়। মা আর বাবা তো তোমাদের এখনো বাচ্চা মনে করে, আর দেখো এখনো আমাদের ঘোমটার মধ্যেই থাকতে বলে। এটা কি ঠিক, তুমি বলো? এইভাবেই দিন কাটতে লাগলো। একদিন রোহনের মা বাবা বলল, বাবা রোহন, দুদিন পর মোহনের জন্মদিন, তাই ভাবছিলাম একটু ভালো করে জন্মদিনটা ধুমধাম করে করব, যাতে গোটা পাড়া দেখে। আরে মা, এমন প্ল্যান থাকলে আমাকে তুমি আগে জানাতে পারতে। আমি তো রাগিনীর সাথে কাশ্মীরে যাওয়ার প্ল্যান বানিয়ে নিয়েছি, টিকিটও কাটা হয়ে গেছে। কোনো ব্যাপার না বাবা, ছেড়ে দে। রোহন নিজের ঘরে চলে যায়। ওখানে রাগিনীও ছিল। তুমি আমাকে বলনি তো যে আমরা কাশ্মীর যাব? আরে তোমায় কি বলবো, আমি তো এই জাস্ট প্ল্যানটা বানালাম। পাড়ার সবাইকে ডেকে জন্মদিন পালন করবে, আর পকেট সেটা তো আমারই খসবে না। আরে ভাই, আমাদেরও তো লাইফ আছে না, আমরা কালই কাশ্মীর যাব। রাগিনী আর রোহন পরের দিন কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়ে যায়, আর মোহন নিজের জন্মদিনে নিজের স্ত্রীকে নিয়ে মানালি ঘুরতে চলে যায়। আর তাই ওদের মা বাবা উদাস হয়ে যায়। ওগো, তুমি মন খারাপ করো না, বিয়ের পর সবাই বদলে যায়। সবাই পাল্টে যায় সেটা তো আমি জানি, কিন্তু আমি এটা জানতাম না যে আমার ছেলেরাও পাল্টে যাবে। একই ছাদের নিচে থেকে সবাই পর্দায় থাকে। দুই ভাইয়ের জীবন তো এখন আলাদা আলাদা হয়ে গেছে। এইভাবেই দুই ভাই নিজেদের পুরো সময় নিজেদের স্ত্রীকেই দিতে থাকে। না ওরা কোনো ফ্যামিলি ফাংশনে যেত, না ওরা একসাথে বসে খাবার খেত। কিছু বছর পর রাগিনী একটা ফুটফুটে মেয়েকে জন্ম দিল। অন্যদিকে রাধিকা একটা ছেলেকে। কিছু মাস পরে মোহন আর রোহন নিজের স্ত্রীকে নিয়ে ওদের মা বাবার সামনে এলো। মা বাবা, সিদ্ধান্ত করেছি আমাদের ছেলে মেয়েদের হরিদ্বারে নিয়ে গিয়ে ন্যাড়া করাবো। বাহ, খুব ভালো সিদ্ধান্ত বাবারা। যা, ভালো করে কাজটা সেরে আয়। কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের জানাস। এই কি বলছো তোমরা? তোমরা আমাদের সাথে যাবে না? যদি এমন ছিল তো তোমরা আমাদেরকে আগে বলতে পারতে। আমি আর তোমার বাবা তীর্থযাত্রায় বেরোবো বলে প্ল্যান করেছি, আর তার জন্য টিকিটও করা হয়ে গেছে। মা বাবার মুখ থেকে এই কথা শুনে রোহান আর মোহনের এই প্রথম ঝটকা লাগলো। ওরা নিজেদের ভুলটা বুঝতে পারলো, কিন্তু ওরা কিছু বলতে পারলো না। পরের দিনই ওদের মা আর বাবা তীর্থযাত্রায় বেরিয়ে গেলে ওরা সিদ্ধান্ত নেয়, দাদা, বাবা আর মাই যদি আমাদের সাথে না যায় তাহলে আমরা হরিদ্বারে গিয়ে কি বা করব? তাই কাউকে না ডেকে বাড়িতেই ছেলে মেয়েদের ন্যাড়া করে দিই। কি বলিস? তখনই ওখানে ওদের বউরা চলে আসে। সবকিছু আমাদের জন্যই হয়েছে। বিয়ের পর আমরা শুধু নিজেদের কথাই ভেবেছি, নিজেদের প্রাইভেসির কথাই ভেবেছি। আমরা আমাদের মা বাবাকে কষ্ট দিয়েছি, তাই ভগবান আমাদের সাথে এটা করলো। দিদি ঠিক বলছে দাদা, যখনই তারা কোনো প্ল্যান করেছে আমরা ভেস্তে দিয়েছি। এখনো যদি আমরা না পাল্টাই তাহলে ভবিষ্যতে গিয়ে আমাদের ছেলেমেয়েরাও আমাদের সাথে এরকমই করবে। চারজন নিজেদের মধ্যে কথা বলছিলেন, ঠিক সেই সময় ওদের মা বাবা চলে আসে। যাক, তাহলে এইভাবে অন্তত তোমরা নিজেদের ভুলটা তো বুঝতে পারলে যে একই ছাদের নিচে থেকে পর্দায় থাকা যায় না। তোদের যদি প্রাইভেসির দরকার ছিল আমাদের বলতে পারতিস, আমরা কি বারণ করতাম? কিন্তু এইভাবে একে অপরকে এড়িয়ে যাওয়া, মিথ্যে বলা, এইগুলো তো ঠিক না, তাই না বাবা? বাবা, এতে তোমাদের ছেলেদের কোনো দোষ নেই, সব দোষ আমাদেরই। দিদি ঠিক বলছে, সব দোষ আমাদেরই। আমাদের ক্ষমা করে দাও, আমরা এমনটা আর করব না। হ্যাঁ মা, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। বাচ্চারা তো ভুল করেই থাকে না। আর তোমরা তো তীর্থযাত্রার জন্য যাচ্ছিলে। আমরা এই সমস্ত নাটকটা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই করেছিলাম। কালকে আমরা একসাথেই হরিদ্বার যাব। পরের দিন পুরো পরিবার হরিদ্বারে যায়, আর দুই বাচ্চা ওখানেই ন্যাড়া হয়। ওই দিনের পর থেকে পরিবারে যে পর্দাটা পড়েছিল সেটা চিরকালের জন্য সরে যায়, আর সবাই একসাথে হাসি খুশি থাকতে লাগে। ও, আর তুই বুঝি পরিশ্রম করিসনি? আরে আমিও তো যাচ্ছি, তোদেরকে ব্রেকফাস্টটা দিয়েই আমি রেস্ট নিতে যাচ্ছি। আচ্ছা দাদা, আর দেরি করিস না, যাও বৌদিকে নিয়ে ওপরে যা। সুলেখা জেদ করলে বিষ্ণু তার নতুন বউকে নিয়ে ওপরে চলে যায়, আর সুলেখা ওদের জন্য ব্রেকফাস্ট বানাতে লাগলো। আর এর কয়েক ঘন্টা পর ঘুমটা না দারুণ হয়েছে। সুলেখা, এক কাপ চা নিয়ে এসো তো। হ্যাঁ বৌদি, আনছি। দাঁড়াও সুলেখা, চা তো দেবেই, তার সাথে কিছু খাবারও দিও। খালি পেটে চা খেলে না আমার আবার গ্যাস হয়ে যায়। আচ্ছা, আনছি। সুলেখা সব কাজ সেরে যখন একটু আরাম করতে যাচ্ছিল, ঠিক তখনই ওর দুই বৌদি ওকে আবার কাজ ধরিয়ে দেয়। আর সুলেখাও কিছু না বলেই কাজ করতে শুরু করে দেয়। আসলে সুলেখার বাবা মা ছিল না, তাই সুলেখার দায়িত্ব ছিল ওর তিন দাদা জয়েশ, রমেশ আর বিষ্ণুর ওপর। সুলেখা তিন ভাইয়ের কাছে প্রিয় ছিল। এমনিতেই সুলেখার দুই বৌদি কাজে অলস হলেও তাদের বদবুদ্ধি ছিল প্রখর।
তাই স্বামীদের সামনে ওরা সুলেখার সাথে খুব ভালো ব্যবহার করত, আর স্বামীরা চলে গেলেই ওকে নানান কাজের অর্ডার করত। কিন্তু সুলেখা কোনোদিনই তার দাদাদের কাছে বৌদিদের ব্যাপারে নালিশ করত না, কারণ সে চাইতো না যে বাড়িতে অশান্তি হোক। সুলেখা, আমি তো ভাবলাম তুমি শুয়ে আছো, চা বানাচ্ছ, কোনো গেস্ট এসছে নাকি? আরে না না, বড় বৌদি আর ছোট বৌদি উঠে গেছে তো, তাই ওদের জন্য চা বানাচ্ছি। ও, তো দিদিরা কোথায়? ওদের সাথে তো আমার আলাপই হলো না। সন্ধেবেলা যখন নতুন বউকে সবাই দেখতে আসবে তখন ওরাও আসবে। দাও আমাকে, আমি হেল্প করছি। আরে না না বৌদি, আমি সব করে নেব, আর তোমার যদি কিছু দরকার হয় আমাকে বলো। কবিতা এটা দেখে অবাক হলো যে একমাত্র ঘরের মেয়ে সে সব কাজ করে যাচ্ছে, আর দুই বৌদি ঘর থেকে বেরোচ্ছেই না। কিন্তু সে তখন চুপ থাকলো। এরপর সন্ধেবেলা। আন্টি, আপনি ঠিকই বলেছেন, কবিতা আমাদের হীরের মতো, শুধু একটু শিখিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। এই কবিতা, তুমি কোনো চিন্তা করো না, আমরা যেভাবে বলবো শুধু সেইভাবেই চলবে। কেন গো, তোমরা কি ওর শাশুড়ি? শাশুড়ি না হলে তো কি হয়েছে, আমরা তো ওর বড় যা, তাই আমরাই তো ওকে এবারের নিয়ম কারণ শেখাবো। আগে তো নিজেরা ভালো করে শিখে নাও, তারপর নয় ওকে শেখাবে। এই কথা বলতেই ওই দুই বউ ওই ভদ্রমহিলার সাথে ঝগড়া শুরু করে দেয়। তখন সুলেখা ওদের মাঝখানে এসে কোনো রকমে ব্যাপারটা সামলে দেয়। আর এসব দেখে কবিতা এটা বুঝে গেছিল ওর জায়েদের কাছ থেকে ও কোন জিনিসটা শিখবে না। এরপর একদিন, আহা, আজকাল ওর পোড়াটা কিন্তু দারুণ হয়েছে। কবিতা বৌদি বানিয়েছে। আর তুমি এই পায়েসটা খেয়ে দেখো দাদা, এটাও অসাধারণ হয়েছে। আজকে সবকিছু তো বৌদিই বানিয়েছে, আমাকে কোনো কাজে হাত দিতে দেয়নি। ও তাই নাকি? তাহলে তো কবিতাকে কিছু একটা দিতেই হবে। এই বলে জয়েশ নিজের পকেট থেকে কিছু টাকা বার করে কবিতার হাতে দিয়ে দেয়। আর এরপর রমেশও তাই করলো। এইদিকে একদিকে যেমন সুলেখা কবিতার বিষ্ণু খুব খুশি হলো, অন্যদিকে বৌদিরা জ্বলে পুড়ে মরল। ব্রেকফাস্টের পর দুই বৌদিরা নিজেদের ঘরে যখন কথাবার্তা বলছিল, সেই সময় সেখানে কবিতাকেও ওরা ডেকে নিল। দিদি, তোমরা আমাকে ডেকেছ? হ্যাঁ, তোমার সাথে আমাদের একটু কথা ছিল, আর আমরা তোমাকে কিছু বোঝাতে চাই, যদি তুমি বুঝতে চাও। বলো না দিদি। কবিতা, আমরা দেখছি যে তুমি ঘরের কাজে একটু বেশি মন দিচ্ছ, এত করার দরকার নেই, সুলেখা সবকিছু সামলে নেয়, বুঝলে? কিন্তু দিদি, ও একা কেন সব কাজ করবে? আমরা বউরা তো। কবিতা, আমাদেরকে ভুল বুঝবে না, অ্যাকচুয়ালি এসব আমরা সুলেখার ভালোর জন্যই করছি। ওকে তো দেখতে সুন্দর নয়, তারপরে যদি ও ঘরের কাজকর্ম সব না শেখে তাহলে ওকে কে বিয়ে করবে? আরে হ্যাঁ, তা না হলে তো কি, 3 ভাই জান প্রাণ দিয়ে চেষ্টা করছে ওর বিয়ের জন্য, কিন্তু একটা সম্বন্ধও টিকছে না। ভাইরা তো সব টাকা পয়সা বোনের বিয়েতে দিয়ে দিতে রাজি। তাই আমরা ভাবলাম রূপে না হোক, গুণের দিক থেকেই নয় ওর বিয়ে হয়ে যাক। কিন্তু দিদি, আরে সুলেখা, তুমি এত মাথা ঘামিও না তো, আমরা বললাম তো যে এটাই ওর জন্য ভালো। আর শোনো, ওর ভাইদের সামনে কিন্তু এসব কথা একদম বলবে না। আর আমার শ্বশুর শাশুড়ি 3 ছেলেদের মাথায় একটা কথা ঢুকিয়ে দিয়ে গেছে যে সুলেখা নাকি খুব শুভ। এত যদি শুভ হতো না, তাহলে এতদিন ওর বিয়ে হয়ে যেত, এরকম বাপের বাড়িতে পড়ে থাকতো না, যত সব। আরে দিদি একদম ঠিক বলেছে। কবিতা, তুমিই ভাবো না, বেকার সারাদিন কাজ করার কি দরকার? সারাদিন ঘরে বসে আরাম করো, আর যখন হাজবেন্ডদের আসার সময় তখন কিচেনে গিয়ে দাঁড়িয়ে থাকো, আর ততক্ষণে তো সুলেখা সব করেই রাখে। আর মজার ব্যাপার কি হলো জানো, ও তো ভাইদের কিছু বলেই না। এই চুপ কর। কবিতা, তুমি বুঝলে তো আমরা কি বললাম? হ্যাঁ দিদি, আমি সব বুঝে গেছি, এখন আমি যাই। হ্যাঁ হ্যাঁ যাও, কিন্তু নিজের ঘরে, কিচেনে না। এরপর ওখান থেকে কবিতা নিজের ঘরে গেল, আর কয়েক ঘন্টা পর্যন্ত ঘর থেকে বেরোলো না। এই দেখে দুই বউ ভাবলো যে কবিতা ওদের টিমে চলে এসছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু এর ঠিক 1 সপ্তাহ পরে, আরে কবিতা, তোমার বাপের বাড়ির লোক এসছে, তুমি জানাওনি কেন? দাঁড়াও দাঁড়াও, আমি জল আনছি। সুলেখা, কিরে সুলেখা? দাঁড়াও দিদি, জল আমি আনছি। আরে না না, তোমার বাড়ির লোক এসছে, তুমি ওদের সাথে বসে গল্প করো, সুলেখা সব কিছু করে নেবে। না না দিদি, আজকে এরা সব আমার সাথে দেখা করতে আসেনি, বরং সুলেখাকে দেখতে এসছে। নীরজার নন্দিতা কিছুই বুঝতে পারল না। এর মধ্যেই 3 ভাইও বাড়িতে চলে এলো। বুঝলেন, কবিতা যখন আমায় সেই কথাটা বলল, আমি তো শুনেই খুশি হয়েছিলাম। হ্যাঁ দাদা, সত্যি বললে, আমরা সুলেখার জন্য যেমন পরিবার চাই, এতদিনই কে তা পেয়েছি। হ্যাঁ দাদা, এইটা কিন্তু দারুণ হলো। কবিতার মায়ের বাড়ি আর সুলেখার শ্বশুর বাড়ি, এই তো আমাদের সুলেখা চলে এসছে। দেখ ভাই, মেয়ে ঘরোয়া আর সংস্কারী, এই গ্যারেন্টি তো আমি দিচ্ছি, বাকিটা আবার তুই দেখে নে। সুলেখা তো খুবই সুন্দর, আমি বিয়েতে রাজি। সুলেখা, তুমিও ঠিক করে দেখে নাও,
ছেলে আমার ভাই, খুবই সংস্কারী আর ইঞ্জিনিয়ার। এরপর সুলেখা রাহুলকে দেখলো, তারপরে একটু মুচকি হেসে তার বৌদিকে, নাও তাহলে তাড়াতাড়ি বার করো মিষ্টির টাকাটা। কারণ যখন মিয়া বিবি রাজি, তো কি করবে বৌদি, মানে কাজী। আর এইভাবেই সুলেখার বিয়ে ঠিক হয়ে গেল। আরও খুব তাড়াতাড়ি কনের সাজে শ্বশুরবাড়িতে যাবার জন্য প্রস্তুত হয়ে গেল। আর অন্যদিকে ওই দুই বৌদি ভাবতে লাগলো যে সুলেখার বিয়ের পর ওদের দুজনের কি হাল হবে। কারণ আপাতত সুলেখাকে হারাবার বিশেষ কোনো উপায় ওরা দেখতে পাচ্ছিল না। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।